স্ত্রী হচ্ছে বিছানার সৌন্দর্য, এদের সেভাবেই দেখবে। বাড়তি লাই দেওয়ার প্রয়োজন নেই। আর স্ত্রী শব্দটার ইংরেজি একটা প্রতিশব্দ আছে, জানো তো? শব্দটা হচ্ছে বেড ফেলো, মানে শয্যা সঙ্গী। এদের সাথে কাহিনী ওই শয্যা পর্যন্তই রাখবে। এই স্ত্রীদের এত লাই দিও না, দেখবে তোমাদের ভেড়া বানিয়ে রেখে দেবে। পুরুষ হয়ে জন্মেছ, পুরুষ হয়ে বাঁচো, পৌরুষ নিয়ে বাঁচো। আমার দলে আমি কোনো ভেড়া রাখবো না। ফের যদি আজকের এই ইম্পর্ট্যান্ট মিটিংয়ের সময় কারো স্ত্রীর নম্বর থেকে ফোন আসে, তাহলে তাকে আজ এই স্বামী নিয়াসার পশ্চাৎ দেশের লাথি মেরে রুম থেকে বের করে দেবে। শামীন ইয়াসার কথাটা বলে শেষ করতে না করতে মিটিং রুমের সবাই যার যার ফোন বের করে ফোনটা সাইলেন্ট করে ফেলে। তারা তাদের নেতা শামীন ইয়াসারকে খুব ভালো করে জানে। আজ সমাবেশের আগে পশ্চাৎ দেশে লাথি খাওয়ার শখ নেই কারো। শামীন চেয়ারের হাতলে তার বাহাতটা রেখে দুটো টোকা মেরে বলে, চোখ কান খোলা রাখবে সবাই। পুলিশ যতই থাকুক না কেন, নিজেদের সাবধানতা অবলম্বন করতে হবে। আমি নির্বাচনের আগে আমার কোনো ছেলে হারাতে চাই না। জি ভাই। লসবাই একসাথে বলে ওঠে। শামীন ইয়াসার হাত ঘড়ির দিকে একবার তাকিয়ে চেয়ারে পিঠ ঠেকিয়ে হেলান দিয়ে থাকে। তার দু চোখ বন্ধ। ভাই, আতাউরের বাচ্চার খবর শুনছেন? মনে হয় না বাঁচবে। জানি না কাজটা কে করছে, তবে সুবিধা হয়েছে আমাদের। একটা বড় কাটা পথ থেকে সরে গেছে। বেশি ফাল পারতেছিল হারামজাদা। জামিলের কথায় শামীন ইয়াসার চোখ খুলে তার দিকে চায়। গম্ভীর কণ্ঠে বলে ওঠে, ভদ্রভাবে কথা বলো জামিল। আতাউরের বাচ্চা আবার কি ধরনের কথা? মুরব্বী মানুষ, সম্মানের সাথে ডাকবে। ওনার নাম আতাউর আলম। জামিল থতমত খেয়ে যায়। ইয়াসার ভাইয়ের মন বোঝা বড় দায়। প্রতিদিন যে লোক এই আতাউর আলমকে তুলোধনা করতে ছাড়ে না, সে আজ মুরব্বী জ্ঞানের পাঠ পড়াচ্ছে। কি অদ্ভুত! শামীন ইয়াসার কয়েক মুহূর্ত চুপ করে থেকে বলে, আমার তরফ থেকে একটা ফ্লাওয়ার বুকে নিয়ে গিয়ে হসপিটালে দিয়ে আসিস। কেউ বাড়ির লোকদের গিয়ে বলে আসবি স্বামী নিয়াসার পাঠিয়েছে। সে খুবই দুঃখ প্রকাশ করেছে। দলের দুজন তরুণ প্রতিনিধি মাথা নাড়ায়। শামীন ইয়াসার উঠে হেলতে দুলতে রুম থেকে বেরিয়ে যায়। দলের সবাই তাদের নেতাকে অনুসরণ করে কালো পিঁপড়ার দলের মতো লাইন ধরে দলীয় মিটিং রুম থেকে বের হয়। জনসমুদ্রের উত্তাল ঢেউ উপচে পড়েছে আজ এই এলাকায়। সরকার দলীয় পার্টির সাবেক সংসদ সদস্য ইমতিয়াজ মির্জার বড় ছেলে শামীন ইয়াসার, যে কিনা খোদ নিজেও ছাত্র নেতা, সে আজ সমাবেশের ডাক দিয়েছে। মানুষটাকে দেখার জন্য উত্তপ্ত মরুভূমির মতো বিশাল মাঠটাতে ঠেলাঠেলি করে দাঁড়িয়ে আছে স্কুল পড়ুয়া ছাত্র থেকে শুরু করে বৃদ্ধদের দল। সবাই অপেক্ষা করছে কখন নেতা তার ভাষণ শুরু করবে। সবার অপেক্ষার পালা শেষ হয়। সিংহের মতো হেলে দুলে মঞ্চে উঠে জনতার দিকে ফিরে হাত নাড়িয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়। বয়সের চেয়ে গম্ভীর এবং রাশভারী কণ্ঠে জনতাকে উদ্দেশ্য করে বলে ওঠে, আসসালামু আলাইকুম আমার প্রাণ প্রিয় ভাইরা। জনসমুদ্রে মৃদু গুঞ্জন শোনা যায়। সবাই সালামের উত্তর দিচ্ছে। শামীন ইয়াসার বলতে থাকে, আপনাদের সবার জন্য প্রাণ ঢালা ভালোবাসা নিয়ে আজ আমি শামীন ইয়াসার মির্জা এই মঞ্চে এসে দাঁড়িয়েছি। আপনারা আমাকে গ্রহণ করুন। আমি আমার বাবা ইমতিয়াজ মির্জার আদর্শে বেড়ে ওঠা। আর কিছু বলার আগেই নরম একটা মেয়েলি হাত শামীন ইয়াসারের বাহু ধরে ঘুরিয়ে দেয়। শামীন ইয়াসার কিছু বুঝে ওঠার আগেই তার ডান গালে সশব্দে একটা চর বসিয়ে দেয় তার সামনে দাঁড়িয়ে থাকা একজন তরুণী। ঘটনার আকস্মিকতায় হতভম্ব হয়ে দাঁড়িয়ে যায় শামীন ইয়াসারের দলীয় তরুণ কর্মীরা। জনতার সমুদ্রে গুঞ্জন শোনা যায় মুহূর্তেই। হচ্ছেটা কি আসলে? ডান গালে হাত দিয়ে সামনে দাঁড়িয়ে থাকা তরুণীর দিকে বিস্ময় ও প্রচণ্ড রাগ মিশ্রিত দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে শামীন। কয়েক মুহূর্ত সময় নিয়ে মেয়েটিকে পা থেকে মাথা পর্যন্ত পর্যবেক্ষণ করে নেয় সে। লম্বায় 5 ফুট 3 ইঞ্চির মতো হবে, পাতলা ফিনফিনের শরীর তুলে একটা আছাড় মারা যাবে অনায়াসেই। মেয়েটি সুন্দরী, উজ্জ্বল শ্যামলা বর্ণের সুশ্রী মুখটা যে কোনো তথাকথিত ফর্সা সুন্দরীদের হারিয়ে দেবে। মেয়েটি তার দিকে ঘৃণার দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে।
শামিল ইয়াসার বুঝতে চেষ্টা করে মেয়েটি কে হতে পারে। নিশ্চয়ই মেয়েটি বিরোধী পার্টির একটা গুটি, যাকে আজ শামিল ইয়াসারের সমাবেশ পাঞ্চাল করতে পাঠানো হয়েছে। মুহূর্ত কেটে যায়। মেয়েটি একটা গভীর নিঃশ্বাস ফেলে কান্না মিশ্রিত কিন্তু তেজি কণ্ঠে বলে ওঠে, বাবার আদর্শ একটা নিরপরাধ মানুষকে রাস্তা থেকে সরানোর জন্য তার জানের উপর হামলা করাটাও বাবার আদর্শ। রাজনীতির পাঠে আপনার আদর্শবান পিতা বুঝি এসব শিখিয়েছে আপনাকে? নির্বাচনে জেতার এত লোভ যে কাপুরুষের মতো পেছন থেকে ছুরি বসিয়েছেন। সম্মুখের সমরে নামার মুরুদ নেই, তাই না? কাপুরুষ, আপনার মুখে আমি থুতু দিলাম। দ্বিতীয়বারের মতো সবাইকে হতবাক করে দিয়ে মেয়েটি শামিন ইয়াসারের গায়ে থুথু ছুঁড়ে মারে। ইয়াসার হাত মুষ্টিবদ্ধ করে মেয়েটির ঔদ্ধত্য দেখতে থাকে চুপচাপ। মেয়েটি ঘাড় ঘুরিয়ে জনতার দিকে তাকায়, ধীর পায়ে এগিয়ে গিয়ে মাইকের সামনে গিয়ে দাঁড়ায়, চেঁচিয়ে বলতে থাকে, একটা আস্ত ক্রিমিনাল এই লোকটা। জনসেবার আড়ালে লুটপাট, মানি লন্ডারির, সরকারের টাকা মেরে দেওয়া, খুন খারাপি করে বেড়ায় এই লোকটা। এদের পারিবারিক ইতিহাস ভুলে গিয়েছেন আপনারা সবাই। আজ একটা অপরাধীর ডাকে সাড়া দিয়ে এখানে এসেছেন সবাই। লজ্জা করে না? লজ্জা করে না আপনাদের? শামিন ইয়াসারের দলের ছেলেরা ক্ষেপে গিয়ে মঞ্চের দিকে এগিয়ে আসে। ইয়াসার তাদের হাত দিয়ে ইশারা করে থামিয়ে দেয়। মেয়েটি শামিন ইয়াসারের চোখের দিকে তাকিয়ে একটা তাচ্ছিল্যের হাসি হেসে মঞ্চ থেকে নেমে যায়। কিছুক্ষণ সেখানে সবাই চুপচাপ দাঁড়িয়ে থাকে, কারো মুখে কোনো কথা নেই। কয়েকজন পুলিশ কনস্টেবল হন্তদন্ত হয়ে ছুটে যায় মেয়েটিকে ধরতে। শামিন ইয়াসার তাদের পেছন থেকে ডেকে ওঠে। দাঁড়ান। সবাই দাঁড়িয়ে পড়ে, অবাক হয়ে শামিন ইয়াসারের দিকে তাকায়। ইয়াসারের দলের একটা ছেলে ছুটে এসে তার কানের কাছে ফিসফিসিয়ে বলে, ভাই, আতর আলমের বড় মেয়ে আলো। শামিন ইয়াসার চোখ তুলে মেয়েটিকে আবারও দেখবে বলে তাকায়, কিন্তু মেয়েটি ভিড়ের মধ্যে মিলিয়ে গিয়েছে। শামিনের দিকে সবাই ভীত চোখে তাকিয়ে আছে। পুলিশ কনস্টেবল এসে বলে, লেডি কনস্টেবলদের পাঠিয়ে দিয়ে ধরিয়ে আসি। শামিন ইয়াসার জনতার দিকে একবার তাকায়, তারপর পুলিশ কনস্টেবলকে বলে, এটা আমার মামলা, আমি বুঝে নেব। মুখমণ্ডলের ঘাম মুছতে মুছতে ওড়নার এক কোণা চটচটে হয়ে গিয়েছে। আজ সূর্যের তাপটা অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে। আলো সিএনজির ভাড়া মিটিয়ে ব্যাগটাকে মাথার উপরে ছাতার মতো ধরে রোদের তাপ প্রতিহত করে। কিছুক্ষণ ওখানে ওভাবে দাঁড়িয়ে থেকে নিজেকে ধাতস্থ করে নিয়ে দৌড়তে দৌড়তে চলে যায় কেবিন নাম্বার 209-এর কাছে। কেবিনের সামনে এসে তার পা ফেলার গতি কমে যায়। শরীরটা অজানা আতঙ্কে একটু একটু করে কাঁপছে। গত একদিনে মুখে কিছু দেয়নি সে। ব্লাড প্রেশার লো হয়ে গিয়েছে। মনে হচ্ছে এখনই মাথা চক্কর দিয়ে নিচে পড়ে যাবে। কেবিন নাম্বার 209-এর সামনে দাঁড়িয়ে আছে আজান এবং আয়াত, আলোর ছোট দুই ভাই। ওরা যমজ, দুজনেই এবার কলেজে ভর্তি হয়েছে। বড় আপুকে দেখতে পেয়ে ছুটে আসে দুইজনেই। আলো হাঁপাতে হাঁপাতে বলে, জ্ঞান ফেরেনি তাই না? আরে ঘাবড়াচ্ছিস কেন? ডাক্তার বলেছে 48 ঘন্টা পর জ্ঞান ফিরবে। 48 ঘন্টা হতে এখনো 7 ঘন্টা বাকি। আয়াত কান্না মিশ্রিত কণ্ঠে বলে, আম্মুকে সামলানো যাচ্ছে না আপু, তুমি কিছু একটা করো। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে তারপর বলে, তোরা দুইজনে এখানে তাহলে আম্মুকে দেখবে কে? আজান তুই বাড়িতে যা, আয়াত আমার সাথে থাকুক। তুমি কোথায় গিয়েছিলে আপু? কোনো থানা পুলিশের ঝামেলায় গিয়েছো নাকি? আমার খুব ভয় করছে আপু। আজানের কথায় আলো মুখটাকে হাসি হাসি করার বৃথা চেষ্টা করে বলে, অনেক গুরুত্বপূর্ণ একটা কাজ করে এসেছি, যেটা না করলে আমার বিক্ষিপ্ত মন শান্ত হতো না। আয়াত আর আজান দুজনেই তাদের বড় আপুর কথা কিছু বুঝতে পারছে না। আলো সেদিকে ভ্রুক্ষেপ না করে তার বাবা আতায়ুর আলমের কেবিনের দরজার সামনে গিয়ে দাঁড়ায়। দরজার কাছ দিয়ে চোখ রেখে নিজের বাবার অক্সিজেন মাস্ক লাগানো ক্ষত বিক্ষত শরীরটার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলে ওঠে, আমি ওই লোকটাকে উচিত শিক্ষা দিয়ে ছাড়ব আব্বু। হ্যাঁ, আমি ওই মেয়েটার সম্পূর্ণ খবরাখবর চাই। কোন কলেজে পড়ে, কোথায় কোথায় যায়,
মানে ওকে নজরে নজরে রাখবে। কেন বলছি? কারণ আমার দরকার তাই। এখন ফোনটা রাখো এবং যা করতে বলেছি করো। স্বামী নিয়াশার ফোন কেটে দিয়ে বিছানার উপর ছুঁড়ে মারে ফোনটা। তারপর ধপ করে নিচেও বসে পড়ে বিছানায়। মাথা থেকে কিছুতেই ওই দৃশ্যটা সে সরাতে পারছে না। চরের শব্দটা এখনও তার কানে প্রতিধ্বনিত হচ্ছে। ওই মেয়েটির তার গায়ে থুথু ছুঁড়ে মারার দৃশ্যটা মস্তিষ্কে দামামা বাজিয়ে যাচ্ছে। স্বামী নিয়াশার চোখ বন্ধ করে বিছানায় হাত পা ছড়িয়ে শুয়ে থাকে। কিছুক্ষণ যেতেই হুড়মুড় করে তার ঘরের দরজা ঠেলে ভেতরে ঢুকে তার ভাই ইলহাম। স্বামী নিয়াশার মাথা তুলে তাকায়। সে কিছু বলার আগেই ইলহাম বলে ওঠে, টিভি অন করো ভাইয়া, কুইক। স্বামী উঠে টিভি অন করে। ইলহাম বলে, চ্যানেল নাম্বার 13। ছাত্রনেতা সামির ইয়াসারকে সম্মুখে চড় মেরেছে তরুণী। কে এই তরুণী? সংবাদ উপস্থাপিকার মুখে বাক্যটি শুনে স্বামী নিয়াশার হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। তার চর খাওয়ার ভিডিওটি খবরে বারবার দেখানো হচ্ছে। স্বামীর রিমোট টিপে চ্যানেল পাল্টায়, সেখানেও সেই একই খবর। স্বামী নিয়াশার ক্ষুব্ধ দুটি চোখ নিয়ে সেদিকে তাকিয়ে আছে। ভাইয়া, প্রায় প্রত্যেকটা খবরের চ্যানেলে ভিডিও ক্লিপটা ছড়িয়ে গেছে। পাশ থেকে আমতা আমতা করে ইলহাম বলে, কে করেছে ভিডিওটা? তেজি কণ্ঠে জিজ্ঞেস করে স্বামী নিয়াশার। জানার চেষ্টা করছি ভাইয়া। ছাত্রনেতা গালে তরুণীর চড়। এই তরুণীর সাথে কি কোনো অসভ্যতামি করেছিল ছাত্রনেতা সামির ইয়াসার? স্বামীন আর শুনতে পারে না। হাতের রিমোটটা ছুঁড়ে মারে টিভির দিকে। ইলহাম ভয়ার্থ দৃষ্টিতে বড় ভাইকে দেখে। সিংহ এক্ষুনি গর্জন শুরু করবে। একে সামলানো তার একার পক্ষে দায়ী হয়ে যাবে। সে তার বাবা ইমতিয়াজ মির্জাকে ডাকতে উদ্যত হবে, তখনই ইমতিয়াজ মির্জা দরজার পর্দা সরিয়ে হন হন করে ঘরে ঢুকে স্বামী নিয়াশারের। স্বামী নিয়াশার তার বাবার দিকে তাকিয়ে আছে। ইমতিয়াজ মির্জা ধীরে ধীরে বলে, শান্ত হও, মানহানির মামলা করব, শান্ত হও। এতে হয়ে যাবে বাবা? ঠান্ডা গলায় বাবাকে প্রশ্ন করে স্বামীন। ইমতিয়াজ মির্জা তার ছেলের দিকে তাকিয়ে আছে। স্বামীন কণ্ঠে অস্বাভাবিক শান্ত ভাব বজায় রেখে বলে, এতে ওই ভিডিও ক্লিপটা মুছে যাবে? আমি ওটা সব জায়গা থেকে সরানোর ব্যবস্থা করছি। আর মানুষের মস্তিষ্ক থেকে? সেখান থেকে কিভাবে সরাবে বাবা? পারবে না তো। স্বামী নিয়াশার জনসম্মুখে একটা মেয়ের হাতে চড় খেয়েছে, মেয়েটা তার গায়ে থুঁতু মেরেছে। এটা তো তাদের মস্তিষ্কে গেঁথে গিয়েছে বাবা। ওরা আজীবন মজা উড়াবে এটা নিয়ে, আজীবন। ইমতিয়াজ মির্জা চুপ করে থেকে বলে, আমি মানহানির মামলা করে দেব। না। ঠান্ডা গলায় বলে ইয়াসার। বাধা দিচ্ছিস কেন? এটা বিহিত তো করতেই হবে। তোমাকে কিছু করতে হবে না, যা করার আমি করব। ওই মেয়েটাকে এর দাম দিতে হবে। আমি ওই মেয়েটার খুব খারাপ অবস্থা করে ছাড়বো বাবা। ও আজীবন মনে রাখবে এই স্বামী নিয়াসারকে। হাসপাতালের করিডোরে একটা লম্বা ধরনের বেঞ্চিতে পা উঠিয়ে বসে আছে আলো। কিছুক্ষণ পরে হাঁটুতে মাথা ঠেকিয়ে দেয় সে। কিচ্ছু ভালো লাগছে না তার। ইচ্ছে করছে বাচ্চাদের মতো গলা ছেড়ে হাত পা ছুঁড়ে কাঁদতে, কিন্তু এটা করা যাবে না। মা, দাদি, আয়াত, আজান তাকে দেখেই কিছুটা ভরসা পাচ্ছে। এখন যদি সেও ভেঙে পড়ে তবে তো সব ভেসে যাবে। দুটো ঘনিষ্ঠ আত্মীয় স্বজনও নেই যে তাদের ভরসায় সবাইকে ছেড়ে দিয়ে সে শোক পালন করবে। এই আপু, আয়াতের গলার আওয়াজ পেয়ে আলো মাথা তুলে তাকায়। আয়াতের দিকে তাকাতেই বুকটা হু হু করে ওঠে তার। কত প্রাণোচ্ছল ছেলে দুটোর মুখ শুকিয়ে কি হয়েছে, সহ্য করা যাচ্ছে না এসব। আপু একটু ডালপুরি এনেছিলাম কিনে, মুখে দেবে একটু? আলোর চোখ দুটো ভিজে উঠেছে। সব সময় বইয়ের মধ্যে মুখ গুজে থাকা ছেলেটা আজ খেয়াল রেখেছে বোন কিছু খায়নি, বোনকে খাওয়াতে হবে। আলো একবার মাথা নাড়িয়ে না বলতে চেয়েও পারে না। ডালপুরির ঘ্রাণে তার পেটের খিদে মাথাছাড়া দিয়ে উঠেছে। সে হাত বাড়িয়ে প্যাকেটটা নিয়ে গোগ্রাসে গিলতে থাকে খাবারটা। আয়াত চোখের চশমা খুলে চশমাটা পরিষ্কার করতে করতে বলে, সত্যি করে বলো তো, কোথায় গিয়েছিলে? থানায়?
না, ওখানে যাব কোন দুঃখে? সব তো ইয়াসারের পা চাটা চামচা। তাহলে জেনে কাজ নেই। শোন না, আমায় একটু ওয়াশরুমের কাছে নিয়ে যা। আয়াত উঠে দাঁড়ায়। আলো আয়াতের পিছু পিছু যাচ্ছে। হঠাৎ করে সে বুঝতে পারলো লোকজন তাকে দেখছে। তার দিকেই তাকিয়ে আছে আগন্তুকরা। অস্বাভাবিক লাগছে আলোর কাছে ব্যাপারটা। আলো আয়াতকে বলে, শোন না, আমার মুখে কি কিছু লেগে আছে দেখ তো। না আপু, কেন? আলো কিছু বলে না। হাঁটতে হাঁটতে ওয়েটিং রুমের কাছে এসে সে চমকে যায়। আয়াত মাথা ঘুরিয়ে চোখ বড় বড় করে আলোর দিকে তাকিয়ে আছে। ওয়েটিং রুমের বড় স্ক্রিনের টিভিতে শামিন ইয়াসারকে থাপ্পড় মারার ভিডিওটি চোখে পড়তেই সে স্তব্ধ হয়ে যায়। লোকজন হাঁ করে দেখছে। প্রত্যেকটা লোকাল খবরের চ্যানেলে একই জিনিস দেখানো হচ্ছে। আলো হতভম্ব হয়ে ওখানে দাঁড়িয়ে থাকে। আয়াত আতঙ্কিত হয়ে তার বোনকে দেখতে থাকে। বিড়বিড় করে বলে, আপু, এটা তো তুমি। আলো কোনো কথা না বলে আশেপাশে তাকায়। সবার দৃষ্টি টিভির দিকে। তাকে এখনো সম্ভবত ওয়েটিং রুমে বসে থাকা মানুষগুলো দেখতে পায়নি। কেউ দেখে ফেলার আগেই আলো তড়িঘড়ি করে হ্যান্ডব্যাগ থেকে মাস্ক বের করে পরে নেয়। আয়াতের হাত ধরে দ্রুত ওখান থেকে আড়াল হয়ে যায়। আপু, তুমি এটা কি করলে? ওই লোকটাকে কেন চড় মারলে? ওটা ওই লোকটার প্রাপ্য ছিল। তাহলে এখন কি হবে? দেখলে প্রতিটা চ্যানেলে তোমাকে দেখাচ্ছে। এই উটকো ঝামেলার মোকাবিলা কিভাবে করবে? যা হয় হোক, আমার আব্বুর গায়ে হাত দিয়েছে, ওই লোকটাকে এর দাম দিতেই হতো। যে এই ভিডিওটি করেছে তাকে ধন্যবাদ দিতে হবে। ওই লোকটার মান সম্মান সব ধুলোয় মিশে যাক। বেশ হয়েছে, পশু একটা। কিন্তু আপু, ও যদি তোমার কোনো ক্ষতি করে দেয়? নির্বাচনের আগে কিছু করতে পারবে না ও। ওর হাত পা বেঁধে রেখেছে ওর ক্ষমতার প্রতি লোভ। আমার কিছু হলে সবাই ভাববে ও করিয়েছে। আমার মনে হয় না ও এই রিস্ক নিতে চাইবে। তোরা চিন্তা করিস না, কিচ্ছু হবে না আমার। পুরো নাম অদ্রিতা আলো, অনার্স 4র্থ বর্ষের ছাত্রী, ইংরেজি বিভাগ, স্থানীয় মহিলা কলেজে পড়ে। পড়াশোনার পাশাপাশি টিউশনি করে বেড়ায়। খুবই আত্মমর্যাদা সম্পন্ন একটা মেয়ে। সবার মুখে যেরকমটা শুনেছি তাতে মেয়েটাকে বেশ ভালোই মনে হয়েছে। ভালো ভালো না খারাপ তা দিয়ে আমার লাভ? আমি শুধু ওই মেয়েটাকে শিক্ষা দিতে চাই। চেঁচিয়ে কথাটি বলে শামিন ইয়াসার। তার সামনে বসে আছে তার খুবই ঘনিষ্ঠ বন্ধু ফুয়াদ। শামিন বলতে থাকে, মেয়ে মানুষের অত উত্তত্ত আমি নিতেই পারি না। ওই মেয়ের সাহস কি করে হয় ওর অহেতুক সন্দেহের বশে স্বামী ইয়াসারের মুখোমুখি হওয়ার? আমি ওর বাপকে মেরেছি? একেবারে বাবার ফটোকপি আলো, প্রচণ্ড দুঃসাহসী। তবে ওর যমজ দুটো ভাই আবার তেমন নয়, খুবই ভীতু প্রকৃতির। সদ্য এসএসসি পাশ করে কলেজে ভর্তি হয়েছে। দুজনেই সায়েন্সের স্টুডেন্ট। সৃষ্টি কোচিং সেন্টারে যায় নিয়মিত। চশমা পরে, সবসময় কাচুমাচু মুখ করে থাকে, একেবারে মায়ের দুধের খোকা টাইপ। দুজনেই আলোর কলিজা। ওর ভাই দুটোর উপরেও নজর রাখবি। একটু মাথা ঠান্ডা করো। আঙ্কেলের কথা মতো মানহানির মামলা দিয়ে দে। নিজে কেন জড়াইতে চাইছিস ব্যাপারটায়? একটা ব্লান্ডার হয়ে গেলে পার্টি তোকে নমিনেশন দেবে। ওসব পরে দেখব। এখন আমি শুধু আর শুধু ওই মেয়েটার ভোগান্তি দেখতে চাই। এই 32 বছরের জীবনে আবার নিজের মা কখনো আমার গায়ে হাত তোলেনি, আর ওই মেয়েটা সবার সামনে দাঁড়িয়ে। আর কিছু বলে না ইয়াসার। রাগ, ক্ষোভ, প্রতিহিংসার মিশ্র অনুভূতি নিয়ে ফুঁসছে সে। ফুয়াদের ফোনে একটা ফোন আসে। সে ফোনটা রিসিভ করে হু হ্যাঁ আওয়াজ করে উত্তর দিয়ে ফোন রেখে দেয়। ইয়াসারের দিকে তাকিয়ে বলে, আতাউর আলমের জ্ঞান ফিরেছে গতকাল রাতে। স্ত্রী কন্যা এখন হসপিটালে আছে। তার যমজ ছেলে দুটো কোথাও বেরিয়েছে। দুটোকে আমার কাছে ধরে নিয়ে আয় এখন। হুম। ওদের দিয়ে কি করবি? বাচ্চা ছেলে, খুবই শান্ত এবং মেধাবী দুটি ছেলে। ইয়াসার চোখ গরম করে ফুয়াদের দিকে তাকায়। ফুয়াদ ঘাবড়ে গিয়ে বলে, লোক পাঠাচ্ছি। ফুয়াদ উঠে চলে যায়। ফুয়াদ চলে যেতেই ইলহাম ঘরে ঢোকে। শামিন ইয়াসার মাথা না তুলে বলে, ফুল এনেছিস? হ্যাঁ, আনিয়ে রেখেছি। কিন্তু কেন? এখন ফুল দিয়ে কি করবে? সাংবাদিক আতাউর আলমের জ্ঞান ফিরেছে। কাউকে দিয়ে আমার নাম করে পাঠিয়ে দে। রাজনীতির মাঠে শত্রু হলেও আমরা তো উভয়ই দেশের সেবায় নিয়োজিত। একটু সহমর্মিতা প্রকাশ করা উচিত।
ইলহাম শামিনের কথা শুনে তার দিকে তাকিয়ে থাকে। শামিন ইয়াসার মৃদু হেসে বলে, ছোট ফোন করেছিল, কি বলল? বারবার বলেছে কোনো ঝামেলা না করতে এটা নিয়ে। ও বরাবর ভীতু, ছেলেটার কিচ্ছু হবে না ভাইয়া। বাবা শুধু শুধু ওকে অপছন্দ করে না, বাবার 3 ছেলের মধ্যে বাবার কাছে ও সবচেয়ে বেশি অযোগ্য। শামিন শুকনো হাসি হাসে। বাবা পছন্দ না করলেও শামিনের কাছে তার ছোট্ট ভাইটা তার কলিজা। ভাইয়ের জন্যে জান দিতেও সর্বদা প্রস্তুত থাকে সে। অথচ এই ভয়টাই বুঝতে চায় না অভিমানে তাদের থেকে কতটা দূরে সরে গিয়েছে। লিভিং রুমে কান্নাকাটির আওয়াজ কানে যেতেই ইলহাম এবং শামিন ইয়াসার উঠে দাঁড়ায়। কাঁদছে ইলহামের 5 বছর বয়সী ছেলে ইহান। তার পাশে লাঠি হাতে দাঁড়িয়ে আছে ইলহামের স্ত্রী ঋতু। তাকে আটকানোর চেষ্টা করছে ঈশিতা, স্বামী নিয়াসারের একমাত্র ছোট বোন। ঋতুকে আটকানো যাচ্ছে না। সে ভীষণ ক্ষেপে গিয়েছে ইহানের উপর। হচ্ছে এটা কি এখানে? গর্জে ওঠে ইলহাম। ঋতু স্বামীর গলার আওয়াজ পেয়ে কিছুটা কেঁপে ওঠে। ইলহাম লিভিং রুমের দিকে এগিয়ে যায়। তার পেছনে পেছনে যায় স্বামী নিয়াসার। বড় বাবাকে দেখে ইহান দৌড়ে এসে তার কোলে উঠে যায়। স্বামী নিয়াসারকে এসে বড় বাবা বলে ডাকে। স্বামী নিহানের চোখের পানি মুছিয়ে দিয়ে ঋতুর দিকে চায়। কপাল কুঁচকে বলে, ওকে মারছো কেন ঋতু? স্বামী আর ভাসুর দুজনকে দেখে ঋতুর আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। একটা ঢোক গিরে বলে, ওর দাদার মানিব্যাগ থেকে টাকা বের করে সব টাকা ছিঁড়ে ফেলেছে। সবগুলো 1000 টাকার নোট ছিল ভাইয়া। ইলহাম ঋতুর দিকে তেড়ে যায়। তো তোর বাপের টাকা ছিঁড়েছে ফকিন্নির বাচ্চা। ঋতু ঈশিতার পিছনে লুকায়। ঈশিতা ঋতুকে আগলে নিয়ে ইলহামকে বলে, এখন তুমি সিন ক্রিয়েট করো না ভাইয়া প্লিজ। স্বামী নিয়াসার ঠান্ডা গলায় বলে, টাকা ছিঁড়েছে বলে ওকে মারবে তুমি? কত টাকা ছিঁড়েছে? 5000, 10,000? ভবিষ্যতে আমার ভাইপোর গায়ে হাত তুললে তোমাকে শাস্তি পেতে হবে ঋতু। এখন যাও এখান থেকে, আমি ইনানকে নিয়ে বাগানে যাচ্ছি। তারপর ইহানের দিকে তাকিয়ে বলে, স্বামী নিয়াসার ইহানকে নিয়ে চলে যায়। ঋতু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। দু চোখ বেয়ে দুফোঁটা তরল গড়িয়ে পড়েছে তার। ইলহাম গলার আওয়াজ নিচু করে বলে, অনেকদিন গায়ে মার পড়েনি তাই না? তাই এত বার বেড়েছিস, তোকে আজ বোঝাবো। গটগট করতে করতে চলে যায় ইলহাম। ঈশিতা করুণ দৃষ্টি দিয়ে তার মেজো ভাবিকে দেখে। কি সুন্দর পুতুলের মতো দেখতে 23 বছরের মেয়েটা। 17 বছরে বিয়ে, 18 বছরে বাচ্চা। স্বামীর ভালোবাসা তো দূরে থাক, কখনো তৈতকারী ছাড়া কথাই বলে না মেজো ভাইয়া। এত সুন্দর নরম মনের একটা মেয়ের সাথে কেউ কিভাবে এত অমানবিক আচরণ করতে পারে? ঈশিতা ঋতুর গায়ে হাত রেখে বলে, ভাবি। ঋতু কাঁপা কাঁপা গলায় বলে, তুমি খুব ভাগ্যবতী আপু। তোমার বাপ ভাইদের কত টাকা দেখেছো? 5000, 10,000 টাকা ছিঁড়ে ফেললেও তাদের যায় আসে না। তুমি অনেক ভাগ্যবতী, তাদের টাকার অভাব নেই। তাই টাকার কষ্টে মোটা টাকার মহারানা বিনিময়ে তোমাকে তোমার বাপ ভাইয়েরা কোনো জানোয়ারের কাছে অন্তত বিয়ে দেবে না। আমার মতো অবস্থা হবে না তোমার। তুমি খুব ভাগ্যবতী আপু। রেহিনা আক্তার মেয়ের 2 বাহু ঝাঁকিয়ে চেঁচিয়ে ওঠে, বল কেন করলে এমনটা, বল। আলো চুপ করে আছে। রেহেনা কান্না মিশ্রিত কণ্ঠে বলে, তোর বাবার এই অবস্থা, মাথার উপর কোনো শক্ত হাত নেই, কেন জড়াতে গেলি এই ঝামেলায়? বল আমায়। এর পরিণাম কতটা ভয়ঙ্কর হতে পারে তুই জানিস? তোকে ওরা কি কি করতে পারে জানিস? এত কিছু জানার দরকার নেই আমার। চর মেরেছি, বেশ করেছি। ওকে জুতা দিয়ে মারা উচিত ছিল। রেহিনা মেয়ের কথা শুনে বলে, তোর বাবার মাত্র জ্ঞান ফিরেছে। সে সুস্থ হয়ে যদি জানতে পারে তার মেয়ে এত বড় একটা কাণ্ড ঘটিয়েছে, কি হবে বুঝতে পারছিস? বাবা আমাকে বাহবা দিবে।
রেহেনা আহত চোখে মেয়ের দিকে তাকিয়ে আছে। আলো গিয়ে একটা চেয়ারে বসে পড়ে। আতায়ুর আলমের জ্ঞান ফিরেছে। যেটুকু স্বস্তি পাওয়ার কথা আলো তা পাচ্ছে না। সবাইকে না বুঝতে দিলেও ভেতরে ভেতরে সে খানিকটা ভয় পাচ্ছে, তবে তার নিজের জন্যে না, আয়াত এবং আজানের জন্যে। খুবই ভীত স্বভাবের ছেলে দুটো, ওরা বাইরের লোকজনকে ফেস করবে কিভাবে? কিছুক্ষণ এসব কথা ভাবতে গিয়ে টের পায় তার ভীষণ ঘুম পাচ্ছে। এই দুদিনে মোটে 1-2 ঘন্টার জন্যে চোখের পাতা বন্ধ করেছিল সে। ক্লান্তিতে তার পুরো শরীর ছেয়ে গিয়েছে। ফোনের রিংটোন বেজে উঠলে স্ক্রিনের দিকে তাকাতেই তার ক্লান্তি চলে যায়। ফোনটা রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে ইসমাম বলে ওঠে, অদ্রিতা আলো, শুনছি, বলো। কেন করলে এমন? একটু ঠান্ডা মাথায় থাকা যেত না? বেশ করেছি, আরও করব। জানোয়ারের বংশধর একটা। ওপাশের ব্যক্তি কিছুক্ষণ চুপ থেকে বলে, তুমি তো নিশ্চিত না কাজটা যে সামিন ইয়াসারের লোকেরাই করেছে? কোন সন্দেহের বশে অহেতুক ঝামেলায় জড়ালে? যতটুকু তাদের সম্পর্কে জানি তাতে মনে হয় না তারা কাজটা করবে। আরও একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, কি বলো তো ইসমাম, তোমাকে সবসময় দেখেছি তুমি ওই মির্জা বাড়ির লোকজনদের আর ওদের পার্টিকে সাপোর্ট করে কথা বলো। একটা কথা বলো তো, তুমি কি ওই দলের ছেলে নাকি ওদের পার্টির সমর্থক? ইসমাম ফোনের ওপাশে বসে একটা মৃদু হাসি দিয়ে বলে, কি যে বলো না আদ্রিতা, আমি বিদেশে থেকে দেশীয় পলিটিক্স করব? আলো কিছু বলে না। ইসমাম বলে, আচ্ছা ঠিক আছে, সামিন ইয়াসির এবং তার 14 গোষ্ঠী খারাপ, খুব খারাপ। খুশি? আমার তোমার জন্য চিন্তা হচ্ছে আদ্রিতা। আর ওই সামিন ইয়াসিরের সাথে লাগতে যেও না। আঙ্কেলের এই অবস্থা, তুমি প্লিজ সেফ থাকো, পরিবারের জন্য সেফ থাকো, আমার জন্য সেফ থাকো। শেষের কথাটা শুনে আলো পুলকিত হয়। শুকনো মুখে হাসির রেখা ফোটে। ইসমাম ওপাশ থেকে বলে, লাভ ইউ। আলো অস্ফুট স্বরে জবাব দেয়, মিটু। আজানের কথায় আলো ফোন রেখে এক লাফে উঠে দাঁড়ায়। দৌড়ে গিয়ে দরজা ঠেলে আতায়ুর আলমের কেবিনে ঢুকে পড়ে। আতায়ুর আলমের মাথার কাছে রেহেনা বসে আছে। স্বামীর মাথায় হাত বুলিয়ে দিচ্ছে তিনি। আলো ধীর পায়ে হেঁটে গিয়ে আতায়ুর আলমের পায়ের কাছে দাঁড়ায়। আতায়ুর আলম তার আদরের বড় মেয়ের মুখের দিকে পিটপিট করে তাকিয়ে আছে। মুখে খানিকটা চেষ্টা করলো হাসি ফুটিয়ে তুলতে, কিন্তু সে ব্যর্থ হলো। তীব্র যন্ত্রণায় শরীরটা পিষিয়ে উঠেছে। আলো মৃদু স্বরে বলে, খুব কষ্ট হচ্ছে তাই না আব্বু? না আম্মু, একটুও ব্যথা করছে না। ওই লোকটাকে আমি উচিত শিক্ষা দিয়েছি আব্বু। আতায়ুর আলম মেয়ের দিকে তাকিয়ে বলে, কাকে? শামিন ইয়াসার মির্জাকে। ওর আকত বুঝিয়ে দিয়েছি, ও এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। আতায়ুর আলম কিছু বুঝতে পারছে না। আলো ম্লান হেসে বেডে বসে বাবার হাতটা টেনে নিচের কোলের উপর রাখে। আতায়ুর মেয়েকে দেখতে থাকে। মুখ শুকিয়ে কি হাল হয়েছে মেয়েটার। আলো বলতে থাকে, তুমি খুব শীঘ্রই সেরে উঠবে আব্বু, তারপর ইলেকশনে লড়বে, দেখি কে তোমাকে আটকায়। রেহিনা আতঙ্কিত হয়ে বলে, আহা, ওকে বকছো কেন? ঠিকই তো বলেছে। আমি এত সহজে হার মেনে নিয়ে বসে থাকবো নাকি? অত্যন্ত ক্ষীণ কণ্ঠে বলে আতায়ুর আলম। রেহিনা স্বামীর মুখের দিকে তাকিয়ে অভিমানী সুরে বলে ওঠে, ক্রাইম রিপোর্টারের বউ হয়ে পাপ করেছি, পাপ। প্রতিনিয়ত সন্তানের বিপদের কথা, স্বামীর বিপদের কথা ভেবে ভয়ে ততষ্ট হয়ে থেকেছি। শেষ বয়সে এসে রিপোর্টারের পেশা ছেড়ে এখন রাজনীতি ভূত মাথায় চেপেছে, তাই না? দেখলে তো ফল কি হলো। একটুর জন্য তোমার স্ত্রী বিধবা, তোমার মা সন্তানহারা, আর তোমার 3 ছেলে মেয়ে এতিম হয়নি। আর যদি কখনো এসবে জড়িয়েছ, তাহলে আমি কিন্তু এই সংসার ছেড়ে চলে। ম্যাম, পেশেন্টের সাথে কেউ দেখা করতে এসেছে। নার্সের কথায় আলো মাথা ঘুরিয়ে কৌতূহলী দৃষ্টিতে তাকায়। কে দেখা করতে আসবে এখন? রেহিনা বলে, কে এসেছে?
অচেনা পুরুষালী গলার আওয়াজ পেয়ে রেহেনা মাথায় ঘোমটা তুলে দেয়। আলো উঠে দাঁড়িয়ে যায়। পর্দা সরিয়ে ভেতরে ঢুকে দুজন ছেলে। আলো হতভম্ব হয়ে চোখ কপালে তুলে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে থাকে। এই দুজনের একজনকে সে চেনে। জামিল নাম লোকটার, স্বামী নিয়াসারের ডান হাত। লোকটার হাতে একটা ফুলের তোড়া। আলো রেগে মেগে বলে, আপনারা? জামিল ফুলের তোড়াটা আতায়ুর আলমের বেডের উপর রেখে বলে, ইয়াসার ভাই পাঠিয়েছে আপনার বাবা জলদি জলদি সুস্থ হয়ে যাক, এই কামনা করে সে। আলো একটা তাচ্ছিল্যের হাসি হেসে ফুলের তোড়াটা ঠেলে মেঝেতে ফেলে দিয়ে পা দিয়ে কুঁচলে দেয়। তারপর গম্ভীর কণ্ঠে বলে, বেরিয়ে যান, আর আপনার ইয়াসার ভাইকে বলে দিবেন এসব নাটক আমাদের সাথে না করে জনগণের সামনে গিয়ে করতে। দু একটা ভোট পেলেও পেতে পারে। জামিল শীতল চোখে একবার আলো আর একবার মেঝেতে পড়ে থাকা ফুলের তোড়াটার দিকে তাকায়। তারপর কেবিন থেকে বেরিয়ে যায়। আলো মাথা ঘুরিয়ে বাবাকে দেখে তারপর নিচু গলায় বলে, তেলাপোকা কতগুলো? আতায়ুর আলম মেয়ের দিকে তাকিয়ে বলে, আমার বাঘের বাচ্চা। আলো বাবার মাথার কাছে বসে পড়ে। বাবার মাথায় হাত বুলিয়ে মৃদু হেসে বলে, আর তুমি বাঘ। তা তোমার মিনি বিড়াল ভাই দুটো কোথায় গিয়েছে? ওদের কোচিংয়ে পাঠিয়ে দিয়েছি আব্বু, বেশ কয়েকদিন ধরে যায়নি। ভালো করেছিস। বাপ বেটিতে কিছুক্ষণ চুপ করে থাকে। আলোর ফোনে রিংটন বেজে উঠতেই আলো সেদিকে তাকায়। আজানের ফোন আলো রিসিভ করে কানে ধরতেই ওপাশ থেকে কান্না মিশ্রিত কণ্ঠে আজান বলে ওঠে, আপু, এই নেংটি ইঁদুর দুটোকে কোথা থেকে ধরে আলদি রে জামিল? এদের কে কি করবি? ঠোঁটে আঙ্গুল চেপে আরাফকে চুপ করিয়ে দিয়ে জামিল ফিসফিসিয়ে বলে, কথা বলিস না রে ভাই, এর মাথা খুবই গরম আছে, কানের নিচে খাবি। আরাফ গলার আওয়াজ জামিলের থেকেও নিচু করে বলে, কিন্তু এরা কারা? এই ছেলে দুটোকে হাটকে রেখেছিস কেন? সময় আসুক বুঝতে পারবি। জামিল! ফুয়াদের ডাক শুনে দৌড়ে সেখানে চলে যায় সে। ফুয়াদ শামিন ইয়াসারের পাশে বসে আছে। ইয়াসারের মুখে কোনো ভাব অন্তর নেই, চুপচাপ বসে আছে সে। জামিল গিয়ে ফুয়াদকে বলে, জি বলুন। হাসপাতালে ফুল দিয়ে গিয়েছিলি? জি। কি হয়েছে সেখানে? মেয়েটা ফুলের তোড়া পায়ের নিচে ফেলে কুচলে দিয়েছে আর বলছে শামিন ইয়াসারকে যেন বলে দেয় এসব নাটক জনগণের সাথে করতে। ফুয়াদ কথাটি শুনে সাথে সাথে শামিল ইয়াসারের দিকে তাকায়। শামিন বলে, দেখলি, বলেছিলাম না, আগা গোড়া তেজে ভরা। ওর তেজ আজকে ভাঙবো, আসুক একবার। রাহাত নামের একটি ছেলে পাশ থেকে বলে ওঠে, ভাই, মেয়েটা ভীষণ চাতরেল। একটা কাহিনী বলি শোনেন। ওর কলেজের পাশে মঞ্জুর চায়ের দোকান আছে না? একদিন সেখানে আনোয়ারের গ্যাং কলেজের ছুটির সময় বসে আড্ডা দিচ্ছিল। তো আলো ওর বান্ধবীদের সাথে দোকানের পাশ দিয়ে যাবার সময় আনোয়ারের দলের একটা ছেলে ব্যাড কমেন্ট করে। আলো এসে সেই ছেলের সরাসরি মুখোমুখি দাঁড়ায়, চোখে চোখ রেখে বলে, নাম কি? ছেলেটা হাসতে হাসতে বলে, নাম দিয়ে তোমার কাম কি? প্রেম করতে চাও কি? আলো ঠান্ডা গলায় বলে, আমি এখন একটা ইট এনে তোর বিচি থেতলে দেব। হসপিটালে অ্যাডমিট করার সময় তোর নাম জিজ্ঞাসা করলে তখন কি নাম বলবো? রাহাত কথাটি বলে শেষ করতে পারে না ফুয়াদ। জামিল এবং অন্যরা উচ্চ শব্দে হেসে ফেলে। শামিন ইয়াসার কটমট দৃষ্টি দিয়ে ফুয়াদের দিকে তাকাতেই ফুয়াদ অনেক কষ্টে হাসি বন্ধ করে। বাকিরাও নিশ্চুপ হয়ে যায়। শামিন ইয়াসার বিড়বিড় করে বলে, আসুক আজ। ভাই, পোলা দুইটা অনেক কাঁদছে। ধমকাধমকি করিস না, যা করার ওর বোনের সাথে করব। গম্ভীর কণ্ঠে বলে শামিন ইয়াসার। তারপর বলে, এখানে নিয়ে আয় দুটোকে। 2-3 জন গিয়ে আজান আর আয়াতকে নিয়ে আসে। দুজনেই ভয়ে কাঁপছে। তাদের এনে শামিন ইয়াসারের সামনে রাখা হয়। আয়াত কাঁপা কাঁপা গলায় বলে,
ভাইয়া ওনাদের বলুন না আমার চশমাটা দিয়ে দিতে, চশমা ছাড়া আমার ভীষণ অসুবিধা হয়। স্বামী নিয়াসার গম্ভীর কণ্ঠে বলে, তোমাদের আপু আসুক, সব দিয়ে দেওয়া হবে তোমাদের। কয়েক মুহূর্ত কাটে আয়াতের মুখের দিকে তাকিয়ে কিছুটা মায়া হয় স্বামীনের। জামিলকে বলে, ওর চশমা দে। জামিল চশমা এনে দেয়। রিক্সা থেকে নেমে আলো চারিপাশে তাকিয়ে আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিংটা খুঁজে বের করে। বিল্ডিংটা আজান আয়াতের কোচিংয়ের ঠিক পাশেই। দ্রুত পায়ে হেঁটে সে গেটের ভিতরে প্রবেশ করে। নিচের দিকে তাকিয়ে গায়ের ওড়নাটা ঠিকঠাক আছে কিনা দেখে নেয়। ফোনের সব বন্ধুদের মেসেজ দিয়ে রেখেছে সে। বিপদের আভাস পেলেই একটা ফোন করবে। অসম্পূর্ণ হয়ে পড়ে থাকা গ্রাউন্ড ফ্লোরে উঠে এসে দাঁড়িয়ে পড়ে। মৃদুস্বরে বলে, আয়াত আজান। আয়াত আজান আলোর কণ্ঠ শুনতে পেয়ে যেন দেহে প্রাণ ফিরে পায়। মাথা ঘুরিয়ে আলোর কাছে এক প্রকার দৌড়ে যায়। আলো দুহাতে দুই ভাইকে আগলে নেয়। উৎকণ্ঠা নিয়ে বলে, কি হয়েছে, কি হয়েছে তোদের? আপু ওই লোকগুলো আমাদের ওখানে আটকে রেখেছে। শামিন ইয়াসারের দিকে আঙ্গুল তুলে বলে আজান। আলো চোখ কপালে তুলে ফেলে। আজান আয়াতকে সরিয়ে দিয়ে বলে, আটকে রেখেছে মানে? দ্রুত পায়ে হেঁটে আলো শামিন ইয়াসারের মুখোমুখি দাঁড়ায়। চোখে চোখ রেখে বাজখাই গলায় বলে, এসব কোন ধরনের অসভ্যতামি? আমার ভাই দুটোকে আটকে রেখেছেন কেন? শামিন ইয়াসার আলোর চোখের দিকে তাকিয়ে থাকে। কোনো এক অজানা কারণে সে চোখ ফেরাতে পারছে না পারছে আলো নামের এই বিচ্ছু মেয়েটিকে কিছু বলতে। পাশ থেকে জামিল বলে ওঠে, ভাইয়ের সাথে চোখ নামিয়ে কথা বলুন, বেয়াদবি ভাইয়ের পছন্দ না। আলো একটা তাচ্ছিল্যের হাসি হেসে বলে, যার গালে দুদিন আগে চর মেরেছি এখন তার সাথে চোখ নামিয়ে কথা বলতে হবে? শামিন ইয়াসার রাগে অন্ধ হয়ে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইচ্ছে করছে এই 5 ফুটের মেয়েটার চোয়াল চেপে ধরতে। অনেক কষ্টে সে ইচ্ছেটাকে দমন করেছে। আলো জামিলের দিকে তাকিয়ে বলে, আমার ছোট ভাই দুটোকে হেনস্থা করা হচ্ছে তাই না? আমি এক্ষুনি পুলিশ ডাকছি। পুলিশ তো আমরাই ডাকতে পারি ম্যাডাম আদ্রিতা আলো, কিন্তু সেটা চাই না বলেই তোমাকে এখানে ডেকেছি। ফুয়াদ বলে কথাটা। আলো ফুয়াদের দিকে তাকিয়ে বলে, মানে তোমার ওই গুণধর 2 ভাইয়ের ব্যাগে ইয়াবা পাওয়া গিয়েছে। আলোর মনে হলো তার সামনের পৃথিবীটা নড়ে উঠেছে, কাঁপছে সব কিছু। সে কাঁপা কাঁপা গলায় বলে, মানে? পাশ থেকে আজান বলে ওঠে, আপু মিথ্যা কথা, একেবারেই মিথ্যা কথা। ওগুলো দুটো লোক জোর করে ব্যাগে ভরে দিয়েছে আমার, বিশ্বাস করো তুমি। আলো একটা দম নিয়ে নেয়। বুদ্ধিমতী আলোর বুঝতে একটুও বাকি নেই ব্যাপারটা আসলে কি। সে শামিন ইয়াসারের চোখের দিকে তাকিয়ে বলে, বুঝলাম। তো আপনার লোকেরা কিভাবে জানলো আমার ভাইদের ব্যাগে ইয়াবা আছে? জামিল বলে, নিজেদের চোখে দেখছি কারো সাথে আলাদা প্রদান করছিল, দেখে তো মনে হচ্ছিল না। কেউ জোর করছিল, তারপরও গিয়ে ধরলাম। আলো শামিনের দিকেই তাকিয়ে আছে। শামিন এখনো চুপচাপ। আলো আটকে আটকে বলে, আমার উপরে প্রতিশোধ নিতে আমার নিষ্পাপ ভাই দুটোকে ব্যবহার করলেন? আপনি কতটা জঘন্য একটা লোক! শামিন হঠাৎ করে ঠোঁট বাঁকিয়ে হাসে। আলো একটা গভীর নিঃশ্বাস নিয়ে বলে, আমার ভাই দুটোকে ছেড়ে দিন, অনুরোধ করছি আপনার কাছে। এত সহজ না, হাতে নাতে ধরেছি, পুলিশ দেবে, আপনি থানায় গিয়ে ছাড়িয়ে আনুন। জামিলের কথায় আলো কিছুটা ঘাবড়ে যায়। আজান আয়াতের দিকে তাকিয়ে দেখে ছেলে দুটোর চোখ ছলছল করছে। আলো কাঁপা কাঁপা গলায় বলে, তোরা একটু ওদিকে গিয়ে দাঁড়া আজান আয়াত, আমি কথা বলছি। দুজনে বাধ্য ছেলের মতো দূরে গিয়ে বসে থাকে। আলো সরাসরি শামিন ইয়াসারের চোখের দিকে তাকিয়ে বলে, ক্ষমা চাইছি, আমার ভুল হয়েছে, আমার ভাই দুটোকে ছেড়ে দিন। জামিল বলে, এত শুকনো কথায় তো চিড়া ভিজবে না আপা। আপনার কারণে ভাইয়ের কতখানি সম্মান নষ্ট হয়েছে জানেন? তো আমাকে আর কি করতে হবে? মাপ তো চাইলাম। হুশ, আস্তে কথা বলেন আপা, গলায় তো আস্ত একটা মাইক নিয়ে ঘুরেন।
একজন ছেলে বলে ওঠে ইয়াসারের পেছন থেকে। তেমন কিছু না, শুধু ভাইয়ের পা ধরে ক্ষমা চাইতে হবে আপনাকে। আলো কথাটি শুনে হতভম্ব হয়ে শামীম ইয়াসারের দিকে তাকায়। ইয়াসার তার দিকে উপহাস এবং ক্ষোভের মিশ্র দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। আলো তেজি কণ্ঠে চেঁচিয়ে ওঠে, অসম্ভব। সম্ভব আপা। আলো জামিলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে, আমি এখান থেকে এই মুহূর্তে আমার ভাইদের নিয়ে যাচ্ছি, দেখি আমাকে কে আটকায়। কথাটি বলে ঘুরে দাঁড়ায় আলো। জামিল বলে, তার আগে এটা দেখে নিন। আলোর দিকে একটা ফোন এগিয়ে দিয়ে বলে জামিল। আলো কপাল কুঁচকে ফোনটা হাতে নেয়। ছবিতে আজান আর আয়াত ইয়াবা হাতে কাছুমাছু মুখ করে দাঁড়িয়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ওদের দিয়ে জোর করে এসব ছবি তোলা হয়েছে। আলো দ্রুত ছবিগুলো ডিলিট করে ফেলে। জামিল হেসে বলে, ছবিগুলো ভাইয়ের ফোনে আছে, ডিলিট করে লাভ নেই। আলো রেগে গিয়ে বলে, জানোয়ারের দল, তোরা দেশের সেবা করিস, অমানুষ। ছি, আজ ক্ষমতা আছে তাই করছিস, কাল তো থাকবে না তখন। আপনি ভাইয়ের পা ধরে ক্ষমা চাইবেন তাই না? ঠিক আছে, ভাইদের নিয়ে যান। আমরা ওদের ব্যাগ আর এই ছবিগুলো নিয়ে থানায় যাচ্ছি। ডিবি পুলিশে গিয়ে বাড়ি থেকে তুলে আনবে, পরে গিয়ে মুচলেখা দিয়ে ছাড়িয়ে আনবেন। ভাইদের নামে পাশে আজীবনের জন্য ইবারখোর ট্যাগ লেগে থাকবে। আলো কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে। স্বামী নিয়াসার খুঁটিয়ে খুঁটিয়ে আলোকে দেখছে। চোখ মুখ শক্ত করে দাঁড়িয়ে আছে মেয়েটি। এই পরিস্থিতিতে একটা মেয়ে কাঁদবে না কেন? স্বামী নিয়াসার তো আলোকে কাঁদতে দেখতে চায়। কাঁদতে কাঁদতে আলো স্বামী নিয়াসারের কাছে বশ্যতা স্বীকার করবে, এটাই তো চাই স্বামী নিয়াসার। কয়েক মুহূর্ত কেটে যায়। আলো কণ্ঠস্বর স্বাভাবিক রেখে বলে, ঠিক আছে, আমি মাপ চাইবো, তবে দয়া করে আমার ভাইদের এখানে আনবেন না, ওরা দেখলে কষ্ট পাবে। ঠিক আছে, মেয়ে মানুষ তাই অনুরোধটা রাখলাম, এখন মাফ চান। আলো স্বামী নিয়াসারের চোখের দিকে একবার তাকিয়ে তার পায়ের কাছে মাথা নিচু করে বসে পড়ে। কাঁপা কাঁপা হাত দুটো বাড়িয়ে স্বামী নিয়াসারের পা ছোঁয়। ইয়াসার এক দৃষ্টিতে তাকিয়ে আছে আলোর দিকে। আলো নামের দেবাগী মেয়েটা তার পা ছুঁয়েছে, অথচ তাতেও তার স্বস্তি হচ্ছে না। এই মেয়েটা ভিতরে ভিতরে যে ভাঙেনি তা ইয়াসার বুঝতে পারছে। কি হলো, চুপ করে আছেন কেন? মাফ চান। জামিলের কথায় আলো মাথা উঠিয়ে স্বামী নিয়াসারের দিকে তাকায়। চোখে মুখে কাঠিন্যতা মেয়েটার, অথচ তার ঘাবড়ে যাওয়ার কথা ছিল। আলো ধীরে ধীরে বলে, সে কি বলতে হবে? বলুন যে যা করেছি তার জন্য আমাকে মাফ করে দিন। আমি আমার কৈতকর্মের জন্য লজ্জিত, অনুতপ্ত, ব্যথিত। আপনি অত্যন্ত ভালো মানুষ, আমি ক্ষমা প্রার্থী। সামিন ইয়াসা জিন্দাবাদ। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে বলে, স্বামী নিয়াসার জিন্দাবাদ। এখন উঠুন। আলো উঠে দাঁড়ায়। ফুয়াদ আলোর দিকে তাকিয়ে আছে। মেয়েটিকে দেখে তার এখন খানিকটা মায়া হচ্ছে। এই মাফ চাওয়ার দৃশ্যটা চাইলে ভিডিও করে নেট দুনিয়া ছেড়ে দিতে পারতাম। আমার ভাইয়ের ইমেজটা ঠিকঠাক হয়ে যেতে, কিন্তু তা করলাম না। মেয়ে মানুষ বলে আপনার বাবার আপনাকে বিয়ে দিতে ঝামেলা হবে। আমাদের জন্য নেতা সামিন ভাই আবার এই এলাকার অসহায় মেয়েদের বিয়ের দায়িত্ব নেয়, সেখানে তার জন্য মেয়েদের বিয়ের দায়িত্ব নেয়, সেখানে তার জন্য একটা মেয়ের ভবিষ্যৎ বিয়ে দিতে ঝামেলা হোক, তা আমি চাই না। আলো ইয়াসারের চোখের দিকে তাকিয়ে আছে। স্বামী ইয়াসার এতক্ষণে নীরবতা ভেঙে পাশে দাঁড়িয়ে থাকা রাহাতকে বলে, ওর ভাইদের ব্যাগ দুটো দিয়ে দে। রাহাত দৌড়ে গিয়ে দুটো ব্যাগ এবং আজান আয়াতকে নিয়ে আসে। স্বামী ইয়াসার বলে, ছবিগুলো ওকে দিয়ে ডিলিট করা। জামিল স্বামী ইয়াসারের ফোন আলোর হাতে দিয়ে বলে, নিন, ডিলিট করুন। আলো ছবিগুলো ডিলিট করে ফোন দিয়ে দেয়। তারপর আজান আয়াতের দিকে তাকিয়ে বলে, চল। ওরা তিনজন ঘুরে দাঁড়িয়ে দু কদম ফেলতেই স্বামী নিয়াসার বলে ওঠে,
মেয়ে মানুষের স্বভাবে সব কিছুই থাকতে হয় তেজ ছাড়া। ওটা বাড়তি, বিপজ্জনক খুব। আলো কয়েক সেকেন্ডের জন্য দাঁড়িয়ে পড়ে, কিন্তু সে ঘুরে তাকায় না। আয়াত আর আজানের হাত ধরে দ্রুত পায়ে সেখান থেকে বেরিয়ে আসে। ফুয়াদ স্বামী নিয়াসারের দিকে চায়। হয়েছে খুশি এবার? কী সব জেদ যে তোর মাথায় চাপে বুঝি না। তোর মতো মাথা ভাঙার সাথে বন্ধুত্ব করে আমার হয়েছে যত জ্বালা। কিরে বল, এখন শান্তি পেয়েছিস? না। এক শব্দে স্বামী নিয়াসার উত্তর দেয়। না মানে মেয়েটা তোর পা ধরলো তবুও শান্তি পাসনি? স্বামী নিয়াসার ফুয়াদের দিকে তাকিয়ে বলে, ওর চোখ দেখেছিস তুই? বিন্দুমাত্র আতঙ্কিত হয়নি ওই দু চোখ। ও স্বামী ইয়াসারকে ভয় পায়নি ফুয়াদ, পা ধরতে হবে বলে ধরেছে। ভয় পাইনি এই ইয়াসারকে। আমি তো ওর চোখে ভয় দেখতে চেয়েছি। ফুয়াদের মুখ হাঁ হয়ে যায়। হতভম্ব ভাব নিয়ে বলে, তুই কি শুরু করলি একটু বল তো। কিছুই না। তারপর জামিলের দিকে তাকিয়ে বলে, ওকে নজরে রাখবি। ওকে আমার চাই। ও ক্ষমতার কথা বললো না তখন? ওকে একটু একটু করে আমার ক্ষমতা সম্পর্কে ধারণা দেব আমি। জামিল মাথা নাড়ায়। তাকে কিছুটা বিচলিত লাগছে। রাজনীতি ছেড়ে ভাই এখন এসব করতে শুরু করলে মারা পড়তে আর টাইম লাগবে না। রাহাত ইয়াবার প্যাকেটটা নাড়িয়ে দেখছিল। হঠাৎ করে বলে ওঠে, স্বামী নিয়াসার শুকনো হাসি হাসে। পাশ থেকে সবুজ বলে ওঠে, ওই শালা নকলে তো থাকবে। স্বামী নিয়াসের কি ইয়াবার ডিলার নাকি যে যখন তখন আসল ইয়াবা এনে দেবে? হাসির মৃদু গুঞ্জন শোনা যায় ওদের মাঝে। আজ ওই মেয়েটাকে বোকা বানিয়ে কার্যসিদ্ধি করেছে সবাই। খুবই মজা পেয়েছে ছোটোখাটো এই অ্যাডভেঞ্চারটি করতে পেরে তারা। রিকশায় তিনজন চাপাচাপি করে বসে আছে তারা। আলো পার্স ব্যাগ থেকে ফোন বের করে সময় দেখে। সন্ধ্যা হয়ে গিয়েছে। ফোনটা ব্যাগের ভেতর ঢুকিয়ে আয়াত আর আজানের দিকে তাকিয়ে ঠান্ডা গলায় বলে, বাড়িতে গিয়ে হাত মুখ ধুয়ে কিছু খেয়ে নিয়ে ঠান্ডা মাথায় পড়তে বসবি দুইজন। ভুলে যাবি গত 3 ঘন্টায় কি হয়েছে। আমি তোদের বাড়িতে দিয়ে এসে আব্বুর কাছে যাব। হাসপাতালে গিয়ে আব্বুকে পাঠিয়ে দিব। আম্মু যেন কিছু টের না পায়, ঠিক আছে? আজান আর আয়াত মাথা নাড়ায়। আলো বলে, অনেক বড় হয়ে গিয়েছিস দুইজনে, এখন একটু সাহসী হ। সব সময় আমি আর আব্বু থাকবো না। আয়াত আজান কিচ্ছু বলে না। রিকশা তাদের বাসার সামনে এসে থামে। আলো নেমে ভাড়া মিটিয়ে দিয়ে হন হন করে দরজার সামনে গিয়ে কলিং বেল চাপে। কাছের মেয়েটা এসে দরজা খুলে দিতেই আলো দ্রুত ভেতরে ঢুকে নিচের ঘরের দিকে যায়। আতায়ুর আলমের 75 বছর বয়সী বৃদ্ধ মা আলেয়া বেগম নিজের ঘর থেকে আলোর অস্তিত্ব টের পেয়ে রিনরিনে গলায় ডাকে, ও আলো, তুই আইছিস? তোর বাপ কখন আইব? আরে ও আলো, কথা কস না কেন? আলো কোনো উত্তর না দিয়ে নিজের ঘরে ঢুকে ধপ করে দরজা লাগিয়ে দেয়। এক ঝটকায় হাতের পার্সটা বিছানার ওপরে ছুঁড়ে মেরে ওয়াশরুমে ঢুকে যায় সে। কল ছিঁড়ে চোখে মুখে পানির ছাপটা দিয়ে সে তার দুহাতের দিকে তাকায়। আজ এই হাত একটা জঘন্য লোকের পা ছুঁয়েছে। ঘেন্নায় আলোর গা গুলিয়ে আসে। সে সাবান লাগিয়ে হাত দুটো ডলতে থাকে। দীর্ঘ সময় কেটে যায়। ডলতে ডলতে আলো হাত দুটো লাল বানিয়ে ফেলেছে। বিছানার উপরে পার্স ব্যাগের ভেতরে আলোর ফোন বেজে যাচ্ছে। সেদিকে ভ্রুক্ষেপ নেই তার। সে হাত ধুতে ভীষণ ব্যস্ত। তার এখন ইচ্ছে করছে এক স্তর চামড়া ছিলে ফেলতে হাতের। আরও কিছু সময় পরে আলো হাত ধুয়ে ওয়াশরুম থেকে বের হয়। ফোনটা তখনও বাজছে। তোয়ালে দিয়ে হাতে মুছে পার্স খুলে ফোনটা হাতে নেয় সে। ফোনের স্ক্রিনে তার ইসমামের নাম্বার দেখে অস্বস্তিতে পড়ে যায় আলো। এই মুহূর্তে ফোনটা ধরতে ইচ্ছে করে না আলোর, কিন্তু ইসমাম শত ব্যস্ততার মাঝেও একটু সময় বের করে দিনের ভেতর আলোর সাথে কথা বলার জন্য। আলো একটা গভীর নিঃশ্বাস ফেলে ফোনটা রিসিভ করে। ওপাশ থেকে ব্যাকুল কণ্ঠে ইসমাম বলে ওঠে, কোথায় ছিলে? আলো নিচু স্বরে বলে, ওয়াশরুমে। আমি গত 1 ঘন্টা ধরে ফোন দিয়েই যাচ্ছি। 1 ঘন্টা ওয়াশরুমে ছিলে?
আলো চুপ করে আছে। ইসমাম বলে, ভেবেছি আঙ্কেল হয়তো অসুস্থ হয়ে পড়েছে। না, আবু ঠিক আছে। ইসমাম আদর মাখা কণ্ঠে বলে ওঠে, খুব স্ট্রেস যাচ্ছে তাই না? এই আর কি। আচ্ছা, এই ঝামেলাটার কি হলো? মির্জারা তোমাকে কিছু বলেছিল তারপর? আলোর হঠাৎ চোখ দুটো ভিজে ওঠে, গলার কাছে কান্না দলা পাকিয়ে আসছে। তার ইচ্ছে করছে ইসমামের সাথে যন্ত্রণাটা শেয়ার করতে, কিন্তু এটা করা যাবে না। ইসমাম শুধু শুধু চিন্তা করবে। তোমাকে খুব দেখতে ইচ্ছা করছে আলো, ভিডিও কল দিই? না, আমার খুব মাথা ব্যথা করছে, পরে। ইসমাম চুপ হয়ে যায়। কিছুক্ষণ দুপাশের দুজনেই চুপ করে থাকে। তারপর নীরবতা ভেঙে আলো বলে ওঠে, দেশে ফিরছো কবে তুমি? কবে দেখা হবে আমাদের? তোমার পরিবারকে সব জানাবে কবে? আমাকে কেন তোমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দাও না? আচ্ছা ইসমাম, একটা কথা বলো তো, তুমি আমার সাথে টাইম পাস করছো না তো? ইসমাম ধমকের সুরে বলে, আদ্রিতা, তাহলে তোমার পরিবারের সাথে পরিচয় করিয়ে দিতে বললে তুমি চুপ করে থাকো কেন? যেন কোনো আগ্রহ নেই তোমার? চেঁচিয়ে বলতে থাকে আলো। ইসমাম কয়েক মুহূর্ত চুপ করে থেকে একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, মাথা ঠান্ডা করো, দেব, সময় হলেই দেব। কতবার বলেছি ছেলেটাকে ধমকাবে না, কথা কি কানে যায় না? গন্ডারের চামড়া নাকি তোমার গায়ে? ভাতের লোকমাটা ইহানের মুখের সামনে থেকে সরিয়ে নিয়ে প্লেটে রেখে ঋতু নিচু স্বরে বলে, জোর না করলেই খেতেই চায় না একেবারে। ইলহাম চোখ রাঙানি দিয়ে বলে, জোর করতে হবে না, মির্জা বাড়ির ছেলেদের উপরে জোর চলে না, তারা তাদের ইচ্ছা মর্জির মালিক। আমার ছেলের যখন মন চাইবে তখন খাবে। তারপর ইহানের দিকে তাকিয়ে বলে, তুমি যাও বাবা, দাদার ঘরে গিয়ে খেলো। বাবার আশকারা পেয়ে ইহানের ঠোঁটজোড়া প্রশস্ত হয়ে যায় হাসিতে। এক ছুটে ঘর থেকে বেরিয়ে যায়। ঋতু খাবারের প্লেট নিয়ে বসে আছে। ইলহাম কিছুক্ষণ ঋতুর দিকে তাকিয়ে থেকে বলে, হাত ধুয়ে দরজাটা বন্ধ করে আসো। ঋতু চমকে উঠে ইলহামের দিকে তাকায়। ইলহাম নিচু স্বরে বলে, শাড়িটা পাল্টে এসো, এই রংটা আমার পছন্দ নয়। হঠাৎ করে ঋতুর বুকে সূক্ষ্ম যন্ত্রণা হতে শুরু করে। একেই বোধহয় বলে পুরুষ মানুষ। নিজের প্রয়োজনের সময় এরা ঠিকই নমনীয় হয়ে কথা বলে। ঋতুর মনে হচ্ছে তার জন্মই হয়েছে কারো বউ নামের যৌন দাসী হয়ে থাকার জন্য, কারো অর্ধাঙ্গিনী হয়ে সম্মানিত হওয়ার জন্যে ঋতুর মতো হাড় হাবাতে মেয়েদের জন্ম হয়নি। কি হলো, বসে আছো কেন? আমাকে ভাইয়ার সাথে পার্টি অফিসে যেতে হবে সন্ধ্যায়, তাড়াতাড়ি। ঋতু একটা দীর্ঘশ্বাস ছেড়ে উঠে দাঁড়ায়। হাত ধুয়ে দরজাটা বন্ধ করে দিয়ে এসে আলমারি থেকে একটা নীল রঙের পাতলা জর্জেটের শাড়ি বের করে ওয়াশরুমে ঢুকে পড়ে নেয়। ধীর পায়ে স্বামীর পাশে এসে বসতেই হ্যাচকা টান মেরে তাকে নিজের কাছে নিয়ে নেয় ইলহাম। ঘোর লাগা কণ্ঠে বলে ওঠে, আজকাল খুব বার বেড়েছো না তুমি? মা মারা যাওয়ার পরে পুরো সংসারের চাবি পেয়ে নিজেকে অনেক কিছু ভাবতে শুরু করেছো। স্বামী কাছে ডাকলে গায়ে লাগে না? ঋতু শ্বাস নিতে পারছে না। তার বুকের যন্ত্রণাটা বেড়েই যাচ্ছে, চোখ ঝাপসা হয়ে আসছে। কিন্তু এই মুহূর্তে চোখে পানি দেখলে ইলহাম আরো রেগে যাবে। ঋতু গলার স্বর স্বাভাবিক রেখে বলে, ভুল ভাবছেন। ইলহাম কোনো কথা বলে না, নিজের স্বামী হওয়ার হক আদায় করতে ব্যস্ত হয়ে পড়ে। ঋতু দু চোখ বন্ধ করে অনুভূতি শূন্য হয়ে পড়ে থাকে। দীর্ঘ সময় পরে ইলহাম সেই চিরাচরিত ধমকের সুরে বলে, তোমার বাবা ফোন করেছিল, কাল বাড়িতে আসবে। ফোন করে বলে দিও যেন ভালো জামা কাপড় পরে আসে। আচ্ছা, ওনার কি ভালো জামা কাপড় নেই? মাসে মাসে তো টাকা পয়সা ভালোই পাঠাবো বাড়িতে, কিনে নিতে পারে না, ফকিন্নির মতো ঘুরে বেড়ায়। ঋতু নিস্তেজ কণ্ঠে বলে, ফকিন্নির মেয়েকে বিয়ে করেছিলেন কেন তবে? ইলহাম কপাল কুঁচকে বলে, মুখে মুখে কথা তো ভালোই চালাতে শিখে গিয়েছো, এত সাহস পাচ্ছ কোথায়? ঋতু চুপ হয়ে যায়। দীর্ঘ সময় কেউ কোনো কথা বলে না। তারপর ঋতু মৃদু স্বরে বলে ওঠে, মাঝে মাঝে মনে হয়
আমি আপনার বউ না হয়ে আপনার ওইসব রক্ষিতাদের মতো কেউ হলেই ভালো হতো। আপনার থেকে অন্তত একটু মিষ্টি কথা তো শুনতে পারতাম। আতাউর আলম তো সুস্থ হয়ে উঠেছে, মনে হয় না সে তার সিদ্ধান্ত থেকে সরে দাঁড়াবে। তোমার একজন প্রতিদ্বন্দ্বী কিন্তু বেড়ে গিয়েছে এবং জনগণের কাছে তার অবস্থান কিন্তু বেশ শক্তপোক্ত। শামীম বাবার কথায় হালকা হেসে বলে, ভালোই তো, তা না হলে এই নির্বাচনের মজাটা কোথায়? মানুষ তোমাকে ছাত্রনেতা হিসেবে গ্রহণ করেছে, কিন্তু এই শহরের মেয়র হিসেবে আতাউর আলমের মতো একজন বয়স্ক, জ্ঞানী এবং সাদাসিধে ব্যক্তিকে রেখে তোমার হাতে শহরের দায়িত্ব তুলে দেবে বলে আমার মনে হচ্ছে না। আমি সন্দিহান। শামীম ইয়াসারের কলম থেমে যায় বাবার কথায়। সে কিছু পেপারসে সাইন করছিল। ইমতিয়াজ মির্জা ছেলের মুখের দিকে তাকিয়ে বলে, বলছি রাজনীতিটা একটু মন দিয়ে করো, তারপর একটু সময় গেলে সরাসরি এমপি পদের জন্য লড়বি। তুমি কি ভয় পাচ্ছ? ছেলের সরাসরি প্রশ্নে আমতা আমতা করে ইমতিয়াজ মির্জা বলে, 7 বছর আগে তোর মেজো ভাইয়ের অকর্মের দাম আমি এমপি পদ খুইয়ে দিয়েছি। মানুষজনের কাছে বর্তমানে আমার গ্রহণযোগ্যতা কতখানি তা তো নিশ্চিত না। তার উপরে সেদিনের সেই ভাইরাল ভিডিও, টাকা দিয়ে নিউজ চ্যানেলগুলোকে সামনে নিয়েছি, কিন্তু বিষয়টা নিয়ে এখনও কথা হচ্ছে। তোকে সবাই ভয় পায়, তাই হয়তো সামনে কিছু বলছে না। সেটাই, এই ভয়টাই আমার দরকার। তারপর কয়েক মুহূর্ত চুপ থেকে বলে, আতাউর আলম সাদাসিধে মানুষ, রাজনীতি সাদাসিধে মানুষ দিয়ে হয় না বাবা। এদের জন্য উপযুক্ত পেশা শিক্ষকতা। দীর্ঘজীবন সাংবাদিকতা করেছে, এই শহরে টিকতে পেরেছে, এটাই অনেক। ইমতিয়াজ মির্জা ছেলের সাহস এবং আত্মবিশ্বাস দেখে অবাক হয়। সেও প্রচণ্ড সাহসী ছিল, কিন্তু তার বড় ছেলে তাকে ছাড়িয়ে গিয়েছে। যদি এই সাহসটা ভালো কাজে লাগাতে পারে তাহলে অনেক দূর যেতে পারবে। শামীম ইয়াসার বলে, নির্বাচনে হারার কথা ভেবে চিন্তা করো না, কারণ জিতবো আমি, সেটা যেভাবেই হোক। ওই মেয়েটার ব্যাপারে কি করলি? বলছি মামলা দিয়ে দে, ওর বাবাকেও একটু দমিয়ে রাখা যাবে। ওটা সম্পূর্ণ আমার ব্যাপার, তুমি ওটা নিয়েও ভেবো না। ভীষণ সাহস মেয়েটির। বাবার জন্য সন্দেহের বশে কোনো রকম যাচাই বাছাই না করেই শামীম ইয়াসারের গায়ে হাত তোলে। আতাউর অনেক লাকি, এমন একটা মেয়ে পেয়েছে। তুমি মেয়েটার প্রশংসা করছো নাকি আমাকে অপমান করতে চাইছো বাবা? কোনোটাই না। হঠাৎ করে শামীম ইয়াসারের ফোন বেজে ওঠে। ফোনের দিকে তাকিয়ে সে খুশি হয়। ইমতিয়াজ মির্জার দিকে তাকিয়ে বলে, ছোট ফোন করেছে। কথা বলো, জিজ্ঞেস করো কবে ফিরবে দেশে। বাড়ির ব্যবসা ইলহাম একা সামলাতে হিমশিম খাচ্ছে, একটু দায়িত্ব তো নিতে বলো। শামীম ইয়াসার ফোন কানে তুলে নিয়ে বলে, বল ভাই। ওপাশ থেকে ছোট বলে ওঠে, ভাইয়া। হ্যাঁ বল ভাই, ঠিক আছিস তুই? ঠিক আছি ভাইয়া, একটা কথা জিজ্ঞেস করি। কি কথা বল। ওই ঝামেলাটার কি হলো? তুমি মেয়েটিকে কিছু বলেছিলে পরে? শামীম কিছুটা অবাক হয়ে বলে, সব কথা রেখে ওই কথা জিজ্ঞেস করছিস কেন? না মানে আমি চাই না তুমি কোনো ঝামেলায় জড়াও, তাই আর কি। শামীম শুকনো হাসি হেসে ভাইকে আশ্বস্ত করে বলে, আরে ধুর, ছুঁচো মেরে হাত গন্ধ করবো নাকি আমি? আমি এখন আমার ইলেকশন নিয়ে ভাবছি, মনোনয়ন পেয়ে গেছি দল থেকে। অভিনন্দন ভাইয়া। ম্ল্যান হেসে বলে ওপাশের ব্যক্তি। শামীম বলে, তুই ফিরে আয় ছোট, বাবা আসতে বলেছে তোকে। বাড়ির ব্যবসা সামলাবি, এখানে এলে তোকে বিয়ে করিয়ে দেবো আগে। বিদেশি বউ নিয়ে আসিস না সাথে করে, খবরদার। ওপাশের ব্যক্তি হেসে বলে, আর তুমি কবে করছো? তুই বিয়ে করে রিভিউ দিবি তারপর।
দুই ভাই ফোনে দীর্ঘক্ষণ কথা বলে, তারপর ফোন রেখে পুনরায় নিজের কাজে মন দেয় স্বামী নিয়াসার। আতায়ুর আলমকে গতকাল বাড়িতে নিয়ে আসা হয়েছে। তার আগমন উপলক্ষে বাড়িতে আত্মীয় স্বজনের ঢল নেমেছে। দূর দূরান্ত থেকে সবাই উড়ে উড়ে আসছে। রেহেনা রান্নাঘরে চায়ের পানি বসিয়ে কপাল কুঁচকে দাঁড়িয়ে আছে। তার প্রচণ্ড রাগ হচ্ছে, কিন্তু রাগটা প্রকাশ করতে পারছে না সে। এই নেমো খারাপগুলোর জন্য দফায় দফায় চা বানিয়ে সে ক্লান্ত। অসুস্থ মানুষকে দেখতে এসেছে নাকি দাওয়াত খেতে এসেছে তা এরাই ভালো জানে। আতায়ুর আলমের ঘর থেকে নাটকের সংলাপ শোনা যাচ্ছে। অভিনয় করছে আতায়ুর আলমের চাচাতো ভাই। ভাইয়ের প্রতি দরদ যেন উতলে উঠেছে এখন। অথচ দুর্ঘটনার দিন আলো গিয়ে এত করে বলল তার সাথে থানায় যেতে, থানায় সাধারণ ডায়েরি করবে সে। তখন গর্তে লুকিয়েছিল সরীসৃপটা। রান্নাঘরের দরজায় এসে দাঁড়ায় আলোদের গৃহ পরিচারিকা সীমা। রেহেনা চুলা থেকে চায়ের পাতিল নামিয়ে বলে, উঠেছে আলো, গিয়ে বল চা খেতে ডাকছি। আফাত তো বাড়িতে নেই খালা, কোথায় গিয়েছে? রেহেনা অবাক হয়ে তাকায়। এই সাত সকালে কোথায় গিয়েছে মেয়েটা না খেয়ে? গলির মোড়ে বেশ কিছুক্ষণ ধরে দাঁড়িয়ে আছে সে। পরনে তার সাদা এবং নীল রং মিশ্রিত প্রিন্টের সালোয়ার কামিজ। হাত উঠিয়ে বারবার হাত ঘড়িতে সময় দেখছে সে। এ কদিনের ধকলে চোখের নিচে কালি জমে গিয়েছে, কিন্তু গায়ের ওই উজ্জ্বল শ্যামলা ধরনের রঙের সাথে চোখের নিচের কালি বেশ মানিয়েছে। খুব একটা অদ্ভুত লাগছে না। আলো এবার বেশ বিরক্ত হয়। আধা ঘন্টা ধরে এখানে দাঁড়িয়ে আছে, অথচ কোনো খালি রিক্সা খুঁজে পাচ্ছে না সে। দীর্ঘ সময় পরে একটা রিক্সা পেয়ে গেলে সে উঠে পড়ে রিক্সায়। আজ আলোর বাবা আতায়ুর আলমের জন্মদিন। বাবাকে সারপ্রাইজ দিতে তার জন্যে অল্প কিছু আয়োজন করবে আলো। সকাল সকাল সে জন্যেই বের হয়েছে সে। কিছু দূর যেতেই রিক্সাওয়ালা রিক্সা থামিয়ে দেয়। কোথাও থেকে মাইকের আওয়াজ আসছে। আলো বিরক্ত হয়ে বলে, কি হয়েছে ভাই? আপা, সামনের রাস্তায় জ্যাম, আজ এইখানে সমাবেশ, পার্কের সামনের রাস্তা ওরাই আটকা। বিরক্তিতে আলোর মুখ তেতো হয়ে যায়। ডান পাশে একটা অ্যাম্বুলেন্স তাদের মতো আটকা পড়েছে। অ্যাম্বুলেন্সের ড্রাইভার বাইরে নেমে কারোর সাথে ফোনে কথা বলছে। আলোর বেশ খারাপ লাগছে। নিশ্চয়ই রোগীটা পড়ে পড়ে ভীষণ কষ্ট পাচ্ছে। সামনে নির্বাচন, আর এখন সব রাজনৈতিক দল রাস্তাগুলোকে নিজেদের বাপের সম্পত্তি মনে করে আটকে রেখে ঘেউ ঘেউ করতে থাকবে। আলোর বাবা এই শহরের মেয়র হলে সে শহরের ভুল পাল্টে ফেলবে। আলো নিশ্চিত কয়েক মুহূর্ত পরে একটি গাড়ি এসে তাদের সামনে থামে। রিক্সাওয়ালা অতি উৎসাহী হয়ে বলে, ইয়াসের ভাই আসছে আপা, আজ এইখানে ভাষা দিব। আলোর মেজাজ বিগড়ে যায়। রাস্তা আটকে মাফিয়াগিরি করা একমাত্র ইয়াসার মির্জার পক্ষেই সম্ভব। কোনো কিছু না ভেবেই আলো রিক্সা থেকে নেমে পড়ে। ইয়াসার মির্জার দলের একটি ছেলে এসে গাড়ির দরজা খুলে দিতেই সে বাইরে নেমে দাঁড়ায়। আলো বাতাসের গতিতে ইয়াসার মির্জার মুখোমুখি গিয়ে দাঁড়িয়ে পড়ে। সকাল সকাল অনাকাঙ্ক্ষিতভাবে আলো নামের মেয়েটিকে নিজের মুখোমুখি আবিষ্কার করে ইয়াসারের চোয়াল লম্বা হয়ে যায়। সে কিছুটা অবাক হয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা সুন্দরী একজন শ্যামবতীর দিকে তাকিয়ে আছে। কি হচ্ছে এখানে? রাস্তাটাকে নিজেদের সম্পত্তি মনে করেছেন নাকি?